নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস সোনা কথা কথা শোনা। আজকে চলে এসেছি হাতিবাগানের এই ম্যাসিভ, দারুণ, dazzling conversation awaits with a couple I'm looking forward to interact with. So, আর দেরি না করে let me welcome the wonderful, ever smiling couple, যাদেরকে দেখেই মনে হচ্ছে খুব হাসি খুশি মানুষজন, এবং ট্রাস্ট মি, মুখে হাসি খুশি থাকলে আমার মনে হয় সেটাই আসল গয়না, বিকজ হাসি ছাড়া জীবনটাই হয় না। সো লেট মি ওয়েলকাম দ্য লাভলি ডুও। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং মি। ওয়েলকাম করছি হাতিবাগানের স্টোরে আপনাদেরকে। একটু আলাপ করব। আমি রূপসা, আপনাদের নাম, আপনারা কোত্থেকে এসেছেন এবং কি করেন? আমি দমদম থেকে এসেছি, শুভরঞ্জন পাল আমার নাম। আমি আইটি সার্ভিসে আছি, আর সাথে আছে আমার ওয়াইফ, মাত্র ওয়াইফ। আমি রূপা দাস, আমিও দমদম থেকে এসেছি, আমি হাউস ওয়াইফ। এই একমাত্র ওয়াইফের গল্পটা আমার দারুণ লাগলো। এটা তো মানে অভিনব ব্যাপারটা। জীবনে একবারই করেছি, আর প্ল্যান নেই, আর করবও না। কেন করবো না তার একটা কারণ আছে, বিকজ হয়তো ইন ফিউচার আমি ওর মতো কাউকে আর পাবো না, দ্যাটস ওয়াই। আমার মানে এটা কিন্তু অনুষ্ঠানের শুরুতেই একটা হাততালি ডিজার্ভ করে। আমরা একটা জোরে হাততালি দিই। ও মাই গড, ভীষণ মিষ্টি কিন্তু ব্যাপারটা, মানে বোঝাই যাচ্ছে আপনারা দারুণ বন্ধু এবং দারুণ আপনাদের এই কেমিস্ট্রি। সো এই কেমিস্ট্রির সূচনাটা একটু শুনবো। লাভ স্টোরি, লাইফ স্টোরি, হাউ ডিড ইট বিগিন, কার সাথে কিভাবে দেখা হয়েছিল, অ্যান্ড সম্পর্কের প্রথমে একে অপরকে যে সিলেক্ট করলেন, সিদ্ধান্ত নিলেন, কি দেখে মনে হলো যে হ্যাঁ, শি ইজ দ্য ওয়ান, হি ইজ দ্য ওয়ান? অ্যাকচুয়ালি আমি তখন হায়দ্রাবাদে 2014 আই বিলিভ। সো তখন হঠাৎ করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, অ্যাকচুয়ালি আমি ফেসবুকের অত ফ্যান নই, আমি ফেসবুক অত ইউজ করি না। তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে তো আমার কিছু মানে কমন ফ্রেন্ড ছিল, মিউচুয়াল ফ্রেন্ড ছিল, সেখান থেকেই ওর ছবিটা প্রথমে দেখি। ওই বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো সেখান থেকে ভালো লাগা। তো প্রথম পাত্তা দেয়নি অবশ্যই, সেটা আমি এখনও বলি, অনস্ক্রিনেও বলছি। তারপরে ওকে আমি তখন বলি যে আমি এরকম কলকাতা, আমি তখন কলকাতা ট্রান্সফার হয়ে যায়, তো কলকাতা ওকে বলি যে কলকাতা আমি ফিরছি, ক্যান ইউ মিট? তো ও আমাকে প্রথমে বলে না, হবে না। ঠিক আছে, বললাম ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট চেষ্টা করলে তো কিছু, কষ্ট করলে কেষ্ট মেলে। তো চেষ্টা চালিয়ে গেলাম। তারপর একদিন মিট করেছিলাম, তো অফিস থেকে ফেরার পথেই। তো সত্যি কথা বলতে ওকে দেখেই মনে হয়েছিল, আমি জানি না কেন, বাট হয়তো মেবি ইনার কানেকশন বা সামথিং লাইক দ্যাট। তো মনে হয়েছিল যে হ্যাঁ, মেবি শি ইজ ফর মি। সো সেখান থেকে আমরা কথাবার্তা চালু করি। তো অনেক কষ্ট করে ফোন নাম্বারটা পেয়েছিলাম, সো সেটাও বন্ধুর তরফ, মানে বন্ধুর দিক থেকে হেল্প নিয়ে পেয়েছিলাম। তারপর আমরা কথাবার্তা এগোই। তারপর আস্তে আস্তে আমরা সেটাকে নিজেদের, মানে ও আমাকে জানে, আমি ওকে জানা শুরু করি। তারপর যখন দেখলাম হ্যাঁ আমরা পারফেক্ট ফিট, দেন আমরা রেজিস্ট্রি করি 2018-এ রেজিস্ট্রিটা করেছি। সেটারও কারণ ছিল, কারণ আমার বাবা খুব অসুস্থ ছিল সেই সময়। তো বাবা দেখতে চেয়েছিল যে অ্যাটলিস্ট, মানে বিয়ে তো হয়তো দেখতে পাবে না, কারণ আই ওয়াজ নট রেডি অ্যাট দ্যাট টাইম। তো বাবা চেয়েছিল যে অ্যাটলিস্ট বউকে যেন দেখে যেতে পারে, সেই জন্য রেজিস্ট্রিটাও করি আমরা। তারপর বিয়ে হয় 2020-তে। এখন আমাদের একটা বেবিও আছে, 1 বছর 7 মাসের। তো আপাতত আমরা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছি, দ্যাটস ইট। ও যা বললো একদম সেম আমারও। প্রথমে আমি একদম পাত্তা দিতে চাইনি, কারণ আমি এইগুলো থেকে ভীষণ মানে একটু ডিটাচে ছিলাম, ফেসবুক, ইনস্টা এসব থেকে। বাট তারপরে আস্তে আস্তে যখন দেখা হলো, ও পড়েই ছিল পেছনে আর কি, মানে একদম ছাড়বেন না ব্যাপারটা এরকমই। তারপর আস্তে 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 পুজো থেকে নাম্বার এক্সচেঞ্জ হলো। তখনও অ্যাজ আ ফ্রেন্ড আমরা কথা বলে গেছি, বাট তারপরে যখন আরেকটু ক্লোজ আসা হলো, মানে বন্ডটা একটু স্ট্রং হয়ে গেল, তখন বাড়ি থেকে জানাজানি করে ওই আর কি 20-তে বিয়ে। বাট এখন আমরা বিয়ে হয়ে একটা বেবি হয়েছে ছোট, রশ্মিকা। ওকেও আজকে আনতাম, বাট আমি আজকে আনতে পারিনি। সো শুভ অ্যান্ড রূপার এই লাভ স্টোরিটা তো ভীষণ মিষ্টি, মানে ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে ডিসিশন যে না চাই, আলাপ করবই, অ্যান্ড দেন হ্যাপিলি এভার আফটার। যুগ যুগ জিও, গড ব্লেস ইউ বোথ অ্যান্ড দ্য লাভলি এঞ্জেল। একটু রশ্মিকার গল্প শুনি। তার এখন তো খুবই ছোট্ট বয়স, সো তার এখন অ্যাক্টিভিটি কি এবং কার সাথে বেশি ভাব? ও একটুখানি মার দিকে, বাট যখন ওই অফিস থেকে যখন ফিরি তখন ওর কাউকে চেনে না অ্যাকচুয়ালি, আমি ছাড়া। ঠিক আছে, এমনি এখন সবই কথাবার্তা সবই বলতে পারে।
তো মানে কিছু বাদ নেই, মানে আমার থেকে এখন ও বেশি কথা বলে, ধরুন আমরা কথা বলছি দুজনের সাথে, তো হঠাৎ মানে ওকে যদি সেই সময় প্রায়োরিটি না দেওয়া হয় সে চিৎকার করে ফাটিয়ে দেবে আর কি, মানে ওই সময় ওকে ওর দিকে কনসেন্ট্রেট করতে হবে। ওকে পাওয়ার পর লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তো অনেক কিছু শিখেছি নতুন করে। ওর পাপা যখন অফিস থেকে আসে ও ঠাম্মি মাম্মাম সবাইকে ভুলে গিয়ে আগেও কি করে ও পাপা মানে মাম্মাম সারাদিন কি করেছে সেটাও আগে গিয়ে পাপাকে বলবে, দেন ও সেখানে ঠান্ডা হয়। আদারওয়াইজ নয়তো যতক্ষণ ও পাপাকে না বলছে ততক্ষণ ও পাপার পেছনে ঘুর করতেই থাকে আর ওকে অ্যাটেনশন দিতেই হবে, অ্যাটেনশন মাস্ট। আমরা যখন কথা বলবো না ওকে অ্যাটেনশনটা আগে দিতেই হবে। ওর মজাদার ব্যাপারটা হলো যে ও না ভীষণ পরিমাণে মানে হয়তো আমি বললাম ওকে যে মামা একটা হামি দেবে, এই কথাটা আমি ওকে বললাম, ও কিন্তু শুধু আমাকে হামি দেয় না, ও কিন্তু সাথে যদি পাপা থাকে পাপাকে দেবে, ঠামন থাকলে ঠামনকে দেবে, সাথে যদি দিদুন থাকে দিদুনকে দেবে, মানে ওর সবাইকে আর কি মানে সামনে যারা থাকে তাদেরকে ও একটা করে কিছু দিতেই থাকে। হাউ কিউট, মানে আজকে তো তাকে আমরা খুবই মিস করছি। অফকোর্স, গ্রেট। তাহলে একটা দারুণ গল্প জানা গেল। আমি দেখতে পাচ্ছিলাম যে অফিস থেকে তুমি এসছো অ্যান্ড পাশে ঘুরঘুর করছে, আর কানে আমার দিদার গল্প মনে পড়ছে যে আই হ্যাভ ভেরি ভেগ মেমোরি যে আমার বাবা অফিস থেকে আসতো আর কিছু আগে আমাকে কোলে না নিলে শেষ। এবার এক হাতে কোলে রেখে তারপরে এক হাতে স্টিলের জগে জল খাওয়া, ওই ব্যাপারটা ওয়াজ লাইক আ কালচার। আর বাবা দিদা খালি কানের কাছে মাইয়াটা একটু বাপরে বসতে দেয় না, অফিস থেকে আইসে এরকম, আই উড হিয়ার দ্যাট ওয়ার্ড। সো সত্যি ভীষণ মজা লাগলো তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করে। সো এই যে কথা, ধরো আজকে এক্ষুনি আমি আমার দিদার কথা বললাম, তুমিও তোমার নিশ্চয়ই মেয়েকে কিছু কথা এখনই বলছো, তুমি এক্সপেক্ট করছো সে মনে রাখবে। এবং অ্যাজ অ্যাডাল্টস এই যে জীবনের পথ চলা, বহু মানুষের সঙ্গে বহু জায়গায় দেখা হয়, আমাদের বাবা মা তো অফকোর্স দে আর দ্য ওয়ার্ল্ড। কোন কথাগুলো কার, যে কথাগুলো তুমি তোমার লাইফ লেসেন্স হিসেবে মনে রেখেছো, কারণ এটাই হচ্ছে তোমার জীবনে বা তোমাদের জীবনে শোনা কথা শোনা। তো আমার বাবা একবার মানে বলেছিলেন যে জীবনে যাই করো না কেন শির দাঁড়াটা সবসময় সোজা রাখবে, তো আজীবন চেষ্টা করবো সেটাই সোজা রাখার। তো এটাই আমি সবসময় মেনে চলি, ইন ফিউচারও চলবো। ইভেন আমি আমার মেয়েকেও সেটাই শেখাবো যে জীবনে অনেক ওঠা নামা অনেক কিছু আসবে, আমারও এসছে, সেখান থেকে তুমি অনেক কিছু শিখবে, বাট সিদ্ধাটা সবসময় সোজা রাখতে হবে আর এগিয়ে যেতে হবে, হার মানলে চলবে না। রূপা তুমি কিছু বলো। হ্যাঁ, যেটা আমার বাবা মা দুজনেই আর কি প্রথম থেকেই বলে এসছে যে সোনা তুই প্রতিবাদী হোস না, আর প্রতিবাদ করতে গেলেই তুই ভীষণ পরিমাণে খারাপ হয়ে যাবি। আর সেটা আমি আজ অবধি স্টিল নাও যে ছোট থেকে এত বড় হয়ে গেলাম, সেটাই আমি করে চলেছি আর ফিউচারেও করে যাব। আর এখনও অবধি মা মানে বাবা নেই এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট, বাট মা রয়েছে, দিদি রয়েছে, সবাই সেই কথাই বলে যায় আর আমি সেটাই শুনি। বাট ওই টাইমটুকু শুনি, বাট যখন আমি কোনো অন্যায় দেখি বা কিছু দেখি আমি অটোমেটিক আমি সেটা মানে বলতে বাধ্য, মানে বলে ফেলি, তাই একটু খারাপও হয়ে যায় ওই আর কি। সেটা আমাকে সারা জীবন মানে মাথায় রেখেই চলতে হবে এই আর। সত্যি মানে এই যে কথাগুলো শেয়ার করলে তোমরা, খুব ভালো লাগলো এবং খুব ভালো লাগছে তোমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি। মানে এই যে তুতু একটা ম্যামে আছে, আবার ভীষণ দোস্তি আছে, তুই তুকারি আছে, তুমি আছে, ওগো শুনছো আছে, লাভলি বিউটিফুল। থ্যাংক ইউ। তো বাড়িতে যদি জাস্ট ইন কেস হয় না একটু এখন দুজনের মধ্যে একটু ও তো হবেই স্বাভাবিক, আনবান না হলে যেরকম আলোর পরে মানে অন্ধকারের পর আলো আসে, সেমনি ঝগড়ার পর ভালোবাসা বাড়ে, তাই না? একদম, মানে ভালোবাসা অনেক বাড়ে, তাই না? একদম। তো এই যে সম্পর্ক আনবান তো নিশ্চয়ই একটু হতেই হবে। কে কার সাথে প্রথম ভাব করে আর কার মাথা গরম বেশি? মাথা গরম ওর বেশি, ভাবটা আমি সবসময় করি, মানে 98%ই আমি মানে দোষ ও করলেও সেটা গিয়ে ঘুরে ফিরে আমাকেই সরি বলতে হয়, মানে ঠিক আছে। ও মাঝে মাঝে বলে, বাট পার্সেন্টেজটা ওরই বেশি, মানে আমাকে সরিটা বেশি বলতে হয়। তো ঠিক আছে, অসুবিধা নেই কোনো, তাতে আমার কোনো রিগ্রেট ফিল হয় না, আমার কোনো কিছু তাদের যায় আসে না, একসাথে থাকবো এটাই।
That's it. পরে তো সেটা তুই ঠিকঠাক উসুল করে নিস হ্যাঁ বল, উসুল তো করবোই। চুপচাপ থেকে ওটাই তো মানে হিসাব। একটু চুপ থেকে আমিও তো একটু মাঝে মাঝে এক্সপেক্ট করি ইসে আমার করে। রাগ ভাঙাবে না, তো মাঝে মাঝে ও ভাঙায়, অবশ্যই ভাঙায়। ওই আর কি, বাট আমি অতটাও দোষ করি না যে রাগ মানে গিয়ে আমাকে গিয়ে সবসময় ভাঙাতেই হবে। তুই যতটা করিস সেটা তো কিন্তু আমি অতটা করি না, আমি তো একটু কমই করি, তাই না? মানে ওর যখন রাগ হয় তখন রাগটা অনেক বেশি হয়, আমার গভীর। প্রচন্ড রেগে যাই আমি, রাগটা না একদম কন্ট্রোল করতে পারি না। মানে ওর রাগটা হলো এই রাগ হলে এই বাস্ট হয়ে গেল, আমার রাগটা হলো একটুখানি থাকবে, চলবে চলবে, ওর আবার সেটা নিম্নচাপ। ঠিক বলে- আছে। আমি বলে ফেলার পরে আমার আর সেই জিনিসটা মানে থাকে না, মানে তারপরে আর আমি ওই জিনিসটা নিয়ে অত মাথায় রাখি না। বাট আমাকে ওই ইনস্ট্যান্ট আমাকে বলতেই হবে যে ও কি করেছে, ও কেন করেনি, আমাকে অ্যানসার দিতেই হবে সেটা। মানে আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্য কিউটনেস, ইটস ড্যাম কিউট। তো জেনারেলি বেড়ানো ঠাড়ানো হয়? হ্যাঁ অবশ্যই, আমি খুব ঘুরতে ভালোবাসি অ্যাকচুয়ালি। তো অনেকগুলো প্ল্যান আছে রিসেন্টলি, খুব মানে যেহেতু মেয়েটা খুব ছোট সেহেতু সেজন্য রিসেন্টলি আমরা সিকিম যাব, পেলিং টেলিংয়ের দিকগুলো একটু ঘুরে আসবো। আর ইন ফিউচার হয় না ড্রিম ডেস্টিনেশন, মেয়েটা বড় হলে কাজা, তানজানিয়া, এগুলো ড্রিম ডেস্টিনেশনের মধ্যে আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি। আরেকটা বললি না? কি ও আরেকটা বলতে ভুলে গেছিলাম, যেটা আমাদের অ্যাকচুয়ালি হানিমুনে যাওয়ার কথা ছিল, ইভেন প্ল্যানও হয়ে গেছিলো, টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছিলো, বাট কোভিডের জন্য যেতে পারিনি, সেটা হলো মালদ্বীপ। তো এটা মেনলি আমার থেকে ওরই ইচ্ছা বেশি, তো ওইটাই আর কি নেক্সট প্ল্যান আছে। যেহেতু এখন মেয়েকে নিয়ে অত হাই অল্টিটিউডে যাওয়া যাবে না, বড় দূরে যাওয়া যাবে না, তো নেক্সট প্ল্যান আছে যে মেয়েটা একটু বড় হলে মালদ্বীপ যাব। দেখ এখানে কিন্তু তুই কথা দিবি। হ্যাঁ অবশ্যই দিলাম, অবশ্যই যাব, আজ না হোক কাল। থ্যাংক ইউ। এই বেড়াতে যাওয়া আই থিঙ্ক ইজ আ ভেরি গুড থিং ফর মানে মেন্টাল হেলথ। আর দেখো জীবনের চাপ তো আমরা কমাতে পারবো না, জীবন নিজের চাপে চলবে, বাট সেই চাপটাতে আমরা কতটা প্রেশার নিয়ে নেব, নাকি নিজেদের মেন্টাল হেলথের জন্য কিছু ছোট্ট ছোট্ট দরজা জানলা খুলে রাখবো। আই থিঙ্ক দিস ইজ দ্য হোল স্ট্র্যাটেজি অফ লাইফ। যতই স্ট্র্যাটেজি করি, এই যে 2020-তে মালদ্বীপটা হবে না সেটা তো কেউ ভাবেনি, সারা পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেছিল। সো যতই আমরা মানুষ হিসেবে প্ল্যান করি, আমার মনে হয় ওপরে একজনই আছে যার প্ল্যান এই পুরোটা সব চলছে, কিছু লেখা আছে, তাই না? পুরোটাই চলছে। গ্রেট। আর সত্যি তার প্ল্যান অনুযায়ী আজকে এই হাতিবাগানে সেনকো স্টোরে তোমাদের সাথে আলাপ। আর এই যে মুখে একগাল হাসি দুজনের, দুই গাল হাসি দেখে আমার I'm feeling very, very happy খুশি. I love smiling faces. Thank you. You know, this speaks volumes about a person. Great. So এই যে দুজনের এত মিষ্টি একটা সম্পর্ক, আর রশ্মিকা রয়েছে, আর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, তো একসাথে থাকা হয় না? How is the living আমরা arrangement? বাবা নেই, মার সাথেই আমরা একসাথে সব তিন মাস, এখন আপাতত চারজনই একসাথে থাকছি, আর ইন ফিউচারে তাই থাকবো। তাই থাকবো একদম। মেয়ে তো এখন খুবই ছোট, বা যা হয় বাড়িতে কন্যা সন্তান জন্মালেই বা সন্তান আসলেই যে সে বড় হয়ে কি হবে, আচ্ছা এটা হলে ভালো হয়, এই জাতীয় ডিসিশন কি এখনো বা ডিসকাশন রাদার হয়েছে কখনো? না না এখন অবধি হয়নি, ইন ফিউচার কোনোদিন করবো না, বিকজ আমি চাই, কারণ আমি যেসব জিনিস দেখে এসেছি আমি চাই না সেগুলো আমার মেয়ে ফেস করুক। ফার্স্ট অফ অল আমি চাইবো যে ওর যেটা এখন যদি আমি আর্টিস্ট হতে চাই, আমাকে যদি একটা জোর করে একটা কোনো কিছু বিজনেসে ঢোকায়, আমি কিন্তু বিজনেসটাকে কিছু করতে পারবো না, ঠিক। তো আমি সব কিছু ওর ওপরই ছাড়বো, খালি একটা জিনিস শিখিয়ে দেবো, যাই করো না কেন বা আমার মুখটা যেন উজ্জ্বল থাকে, বাকি আপ টু হার, ও কি হতে চায় ওটাই আমার মেন্টালিটি। তাই জন্য আমি এখনও অবধি আমরা এখনও অবধি কোনোদিন কিছু বলিও না, এই বিষয়ে ডিসকাশনও করি না কি হ্যাঁ আমার মেয়েকেই বানাতে হবে, হ্যাঁ আমার মেয়েকেই করতে হবে, যখন যেটা হবে তখন সেটা হবে, ফোর্স দিয়ে কিছু কোনোদিনই করিনি। ওর যেটা মনে হবে, ও যেটা চাইবে, মানে হ্যাঁ অবশ্যই তাই বলে কি খারাপ কিছু করলে বা এগোলে সেটাতে আটকাতেই হবে। ওর অনিচ্ছাকৃত গিয়ে বা ওর যেটা ইচ্ছে নিয়ে ওর ওপর মানে একটা চাপ সৃষ্টি করা, সেরকম কিছু আমরা করবো না ওর উপর। মানে ফ্রেন্ডলি প্যারেন্টিং। হ্যাঁ একদমই তাই। এবার একটা র্যাপিড ফায়ার শুরু করছি। আমার প্রশ্ন শুনে উত্তর তোমাদের ছোট হতে পারে বা বড়, কমপ্লিটলি ইয়োর কল। শুরু করি একটা র্যাপিড ফায়ার। একদম। আমার ভীষণ ফেভারিট প্রশ্ন, আই লাভ বিগিনিং উইথ ইট। একে অপরকে কি নামে ডাকা হয়? আমি ওকে মেনলি গুলু বলেই ডাকি, অ্যাকচুয়ালি নামটা গুলু বলে সেভ করা আছে। তো শুভ। গুলু, হাউ কিউট ইজ দ্যাট? হ্যাঁ মানে জানি না কেন দিয়েছিলাম, বাট এখনো আমার বন্ধুরা এই নিয়ে আমার লেখুল করে, হ্যাঁ? বাট তাতে
ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি ফোনে নামটা ওই নামেই সেভ করা এখন ওঠে আর কি। ওই নামেই সেভ করা আছে। জেনারেলি ঘুম থেকে কে আগে ওঠে? অবভিয়াসলি আমি কখনো, আমাকে কেউ যদি বলে মানে 4টা অবধি জেগে থাকতে, আমি জেগে থাকতে পারবো, ঠিক ঠিক আছে, কিন্তু আমাকে যদি বলে 6টার সময় ঘুম থেকে উঠতে, আমি পারবো না। আমার তাকেই বলে দিই, ঠিক। আমি হাত জোর করে, আমাকে এটা বলবেন না। আমিও জেগে থাকতে রাজি আছি, তাড়াতাড়ি উঠতে ঘুম বলবেন। থেকে উঠতে পারবো না। এবার একটু জিজ্ঞেস করবো আমাদের র্যাপিড ফায়ারে কোন শপিংটা ফার্স্ট করেছিলে এবং একে অপরকে কোন গিফট প্রথম দিয়েছিলে গয়নাগাটি? প্রথম গিফট তো অনেক কিছুই দিয়েছি, ঠিক আছে, মতো মনে নেই, কিন্তু সেনকো থেকে আমি প্রথম মনে আছে রেজিস্ট্রির দিন যে আংটিটা দিয়েছিলাম সেটা সেনকো থেকেই নেওয়া ছিল, যদি আমি খুব ভুল না হই। কারেক্ট? একদম সেনকো থেকে, সেম অ্যাজ আমারও সেনকো থেকে আমি রিং নিয়ে ওকে আর কি দিয়েছিলাম। এই যে দুজনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, এই বন্ধুত্বটা যদি অন্য যারা ধরো এখনো বিয়ে হয়নি আমাদের এপিসোড দেখছে, এরকম একটা বন্ধুত্ব, এরকম একটা কেমিস্ট্রি কিভাবে রাখা যায় যে দুজনে মেনে হই হই করে মনে হচ্ছে যেন ইউ আর হ্যাভিং ফান ওয়াইল ইউ আর গ্রোয়িং আপ টুগেদার। সো এটা যদি একটু একসাথে আমাদেরকে শেয়ার করো, খুব ভালো লাগবে। আমার মনে হয় যেটা হলো একটা রিলেশনে সব কিছু দেওয়া নেওয়ার উপর ডিপেন্ড না থাকাটাই বেটার। সব কিছু মেন ব্যাপারটা হলো আন্ডারস্ট্যান্ডিং। ওর হয়তো মনে কিছু চলছে, তো সেটা তোমাকে বুঝতে হবে। আমার মনে কিছু চলছে সেটা আমিও এক্সপেক্ট করবো ও যাতে বোঝে। তো এটাই মেন, আমার যতদূর মনে হয় রিলেশনশিপ লঞ্জিভিটি বাড়াতে গেলে, তো এটাই মেন হলো আন্ডারস্ট্যান্ডিং। তারপরে তো ভালো মন্দ, আনন্দের দিন, খারাপ সময়ের দিন, সব কিছু আসে। তো খারাপ সময় অবশ্যই একে অপরের পাশে দাঁড়ানো দরকার, পাশে থাকা দরকার। আমি জানি না ওর বেলা আমি কতটা থাকতে পেরেছি, বাট আই ট্রাইড মাই বেস্ট কি ওর পাশে আমি যেন সবসময় থাকি। তো এটাই আমার মনে হয় যে একটা রিলেশনশিপ টেকাতে গেলে এগুলো সবচেয়ে বেশি জরুরি অ্যাকচুয়ালি। ও অলওয়েজ আমার পাশে মানে দাঁড়িয়ে এসছে, আর আমি জানি ফিউচারেও সেটাই করবে, কারণ আমি ঠিক পথেই চলছি আর চলি, আর ঠিকঠাক। কি সুন্দর হাসি খুশি তোমার বউ, তাই না? ভীষণ ভালো এই ব্যাপারটা। হাউ সুইট ইজ দ্যাট। এবার একটু খাওয়া দাওয়ার কথা হোক। একদম। হ্যাঁ, তোমরা কি খেতে খেতে ভালোবাসো না খাওয়াটা জাস্ট লাইক বাঁচতে হয় খাইতে? না, আমি প্রচণ্ড ফুডি, গ্রেট। প্রচণ্ড ফুডি। ও আগে ছিল না, মানে বিয়ের আগে সত্যি বলতে মাটন বলতে ও মাটন দেখলে 10 মাইল দূরে থাকতো, বাট আমার পাল্লায় পড়ে পড়ে এখনও মাটন ছাড়া চিকেনটার দিকে যাই না সেরকম বলতে গেলে। বাট আমি অ্যাকচুয়ালি বাই ডিফল্ট প্রচণ্ড ফুডি, যেখানে খাবার আছে আমি সেখানে দৌড়াই। গুড, ঠিক আছে। আমি জানি জীবন একটাই, খেয়ে বাঁচো, পরিষ্কার হিসাব এটাই। গ্রেট। আর এই যে বাড়ির রান্না বান্না, রোজকার খাওয়া দাওয়া, বাড়ির কিচেন কন্ট্রোল কে করে? মেনলি মাই করে। তারপরে ও মানে ভালো মন্দ কোনো স্পেশাল আইটেম হলে এদিকে স্পেশাল আইটেম আমি করি, আর বাদ বাকি পুরো যেটা হ্যান্ডেল করে একদম ভোর 4টে থেকে সন্ধে 6টা অবধি, সেটা হচ্ছে আমার শাশুড়ি। তো বউয়ের হাতে স্পেশালিটি যেটা বললে, যে স্পেশাল রান্না, সবচেয়ে বেস্ট কোনটা হয়? তো প্রথমে হলো চা। কারণ আমি আমার চায়ের প্রতি অত টান ছিল না, বাট যবে থেকে ও ঘরে এসছে আর কি, ও চাটা দারুণ বানায়। তো ও চা খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। তো প্রথম আমাকে খালি বলতো চা খাও চা খাও চা খাও। তো তারপর খেয়ে দেখলাম না, চাটা সত্যিই ভালো বানায়। তো চাটা তো অবশ্যই ভালো, তাছাড়াও নর্মাল কন্টিনেন্টাল বলো, নর্মাল যেগুলো ঘরের যে স্পেশাল খাবার দাবারগুলো যেগুলো হয় সেগুলো সবই ভালোই বানায়। হ্যাঁ, যেহেতু আমি খেতে ভালোবাসি, তো কিছু না কিছু মোটামুটি দিন 2-1 মোটামুটি করতেই থাকে। ওর একটু চাই মুখরোচক, যেমন একটু গ্রেভি চাউ হবে, তার সাথে একটু চিকেন যদি একটুখানি স্ম্যাশ করে দেওয়া যায়, চিজ দেওয়া যায়, তাহলে ওর সেটা খুব ভালো লাগে। মানে মুখরোচক জিনিসটা ওর ভীষণ পছন্দের, আর সেটা ওকে আমি করে দিই। তার সাথে কিন্তু তারপরে যখন আমি ওকে চা খেতে বলি, সেটাও তখন খাবে না, সেই মুহূর্তে খাবে না। সেই মুহূর্তে ও চাটাকে প্রেফার করে ঠিকই, বাট সেই মুহূর্তে খায় না ও। পরে একবার পরে আমি ওকে যখন ওই সব খাবারের সাথে না শুধু চা বিস্কুট, তখনই ও চা খাবে। আদারওয়াইজ ওই খাবারের সাথে নিয়ে বসে ওই চাটা খাবে না। তখন ও নিজেরটাই ঠিক খেয়ে যাবে, কিন্তু যেহেতু ওর খিদে পেয়েছে ও ঠিক ওটাই খেয়ে যাবে। একে অপরের জন্য ফেভারিট রং কোনটা? মানে ও ওই কালারটা পরলে ওকে বেস্ট লাগে, অ্যান্ড তোমারও মনে হয় যে আরও হ্যান্ডসাম লাগে আমার হাজব্যান্ডকে? আমার মনে হয় ইয়েলো, ওকে ইয়েলো পরলে ওকে বেশি ফোটে। তো আমি ওকে সবসময় ইয়েলোই প্রেফার করি, যে ইয়েলো পর। ওর
ক্ষেত্রেও হোয়াইট আর ব্ল্যাকটা পরলে আরো একবার প্রেমে পড়া যায়। আমি তো রোজ রোজই পড়ি। বিউটিফুল, ভীষণ ভীষণ বেশি ভালো লেগেছে আজকে তোমাদের দুজনকে। মানে দ্য বেস্ট থিং ইজ কম্প্যাটিবিলিটি। আই থিঙ্ক এই বন্ধুত্বটাই তোমাদের ট্রু অ্যাসেট। তো তোমাদের কেমন লাগলো আজকে হাতিবাগানে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে এসে শোনা কথা কথা সবাই পার্টিসিপেট করে, যদি একটু আমাদের বলো। আজকে নয়, যখনই আসি মানে এখানকার স্টাফরা এতটাই ওয়েল বিহেভড এবং এতটাই মানে কাছের করে নেয়, তো যখনই আসি কখনো মনে হয় না যে হ্যাঁ আমি কোনো অচেনা জায়গায় এসেছি। ফার্স্ট অফ অল টু বি ভেরি অনেস্টলি আই এম স্পিকিং। আর আজকে তো খুবই ভালো লেগেছে যে হর্সিটটা পেয়েছি, সেটার জন্য ভালো লেগেছে সত্যি কথা বলতে। আর এটাই। রূপা? সেম সেম। আজকে সবটার জন্যই আমি জাস্ট সঙ্গীতাদিকেই আমি মানে থ্যাংক ইউ মানে লটস অফ থ্যাঙ্কস সঙ্গীতাদি। কারণ আমি যতবারই এখানে এসেছি আমি সঙ্গীতাদিকেই খুঁজি, আগেই নিচে খুঁজে মানে ঢুকেই আমি বলি সঙ্গীতাদি আছে, মানে আগে ফোন করিনি আমি সব সময়। আর আজকের এই দিনটা দেখার জন্য সঙ্গীতাদির অনেক বড় হাত আছে। আর ভীষণ ভালোবাসার মানুষ আমার, আর ভালোবাসার জায়গাও মানে আমি ছোটোখাটো যাই কিনি না কেন, সেটা গসিপের হোক কোনো গিফট পারপাস হোক, আমি একজনের থেকেই সেটা আমি মানে জাজ করি যে বলো না তুমি একটু সঙ্গীতাদি যে সেটা কেমন কি বৃত্তান্ত, সেটা যদি খারাপ লাগে সঙ্গীতাদি যেটাই বলে আমি সেটাই নিই। সুতরাং ভালো লাগা থাকবে সেনকোর প্রতি আছে, চলো আরও বেশি হবে, মেয়েকে নিয়ে আসবো সঙ্গীতাদির কাছে আরও বেশি আর কি চাওয়া পাওয়া এটা থেকে। দারুণ দারুণ। সঙ্গীতাদির কথা বলতেই চোখের এই যে একটা বিউটিফুল স্পার্কেল এলো। আমার মনে হয় আজকে আমাদের শোনা কথা কথা শোনার যে ছোট্ট গ্র্যাটিটিউড টোকেনটা আমি সঙ্গীতাকেই বলি তোমাদের হাতে তুলে দিতে। আই থিঙ্ক দ্যাট উড মেক ইট আ কমপ্লিট আড্ডা, তাই না? একদম আমার কাছে খুবই মানে ওর চেয়ে ভালো কিছু হয় না, মানে খুব ভালো। থ্যাংক ইউ লাভলি। তাহলে একটু হ্যান্ড ওভার করি আমরা সকলে মিলে, হাততালি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আলাপ করে। থ্যাংক ইউ অ্যান্ড সেনকোর সবাইকে থ্যাংক ইউ, ভীষণ ভালোবাসার জায়গা, সবাই আর থাকবেও। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি সঙ্গীতা ব্রহ্ম, আমি হাতিবাগান ব্রাঞ্চে রয়েছি আর আমি এখানে কাউন্টার হেড পোস্টে রয়েছি। আজকে এই কথা শোনা কথায় যে পরিবারটি এসেছিলেন, রূপা দাস এবং শুভরঞ্জন, দুজনই আমাকে মানে একদম ওদের বিয়ের আগে থেকে আমি ওদেরকে চিনি। মানে এখান বিয়ের কেনাকাটি থেকে শুরু করে ওদের যে বেবি হওয়া এবং বেবি হওয়ার ফার্স্ট খবরও আমাকে দেওয়া হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম, আমি খুব আপ্লুত হয়েছিলাম যে আমাকে ওরা এতটাই নিজের মনে করেছিল এবং মনে করে আমাকে সেই খবরটাই, ওদের যে খুশির খবরটা সেটা আমার সাথে শেয়ার করেছিল। এবং তার পরবর্তীকালীনও যে ও বেবি হওয়ার পর তার অন্নপ্রাশন এবং তার বার্থডের যে গিফট সবই কিন্তু সেনকো এবং সেনকো থেকে তো নিচ্ছে এবং আমাকে খুব মানে আমার কাছে সাজেশান নিয়ে তারা কেনাকাটি এখানে করে, মানে আমাকে নিজের মনে করে বলেই কিন্তু আমি যেইটাই ওদের সাজেস্ট করি ওনারা কিন্তু সেই জিনিসটাই পারচেস করেন। তাই সেই হিসেবে আমি ওনাদেরকে মানে খুবই সেনকোর তরফ থেকে খুবই ধন্যবাদ জানাতে চাই যে ওনারা সেনকোর সাথে এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। ধন্যবাদ জানাই ওনাদের, রূপা দাস এবং শুভরঞ্জন।